সৈকত, সৈকত, এই সৈকত, ছোট লোক চাকরের বাচ্চা। জি ম্যাডাম। ওই কি করতেছিস তুই এখানে এখনো? এই যে আপনি তো কইলেন গাড়ি পরিষ্কার করার জন্য, তাই পরিষ্কার করতেছিলাম। এখনো গাড়ি পরিষ্কার করা হয়নি? তোকে আমি কখন বলছি আমার বের হওয়ার সময় হয়ে গেছে না? কয়টা বাজে? কয়টা বাজে এখন? ম্যাডাম আপনি আমার একটু কথা কন তো। আমি এই বাড়ির একলা চাকর, সব কাজ আমি করি, সব কাজ শেষ করে তারপর তো এটা করতে হইব। আপনি আমারে কইছেন ভালো কথা, আমি কাজ করতেছিলাম, আমি কাজ শেষ করে এটা মুইছা দিতেছি, তারপরে আপনি আমারে থাপ্পড় মারলেন। একবার না, তোকে আমি 1000 বার বলছি যে তুই আমার কাজ আগে করবি, তা না করে তুই অন্য কাজ করে এখন আমাকে অজুহাত দিচ্ছিস। তুই আমার কাজ আগে করলি না কেন? আপনি কোন আপনার কাম কইরা দিতে, আর খালাম্মা কয় খালাম্মার কাম কইরা দিতে, তাহলে আমি একলা মানুষ এত কাম কেমনে করবো? আচ্ছা একটা কাম করেন, আর একটা কাজের লোক রাইখা নেন, তাহলে দুইজনে ভাগ করে কাম করতে পারবো। ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস? তুই আমাকে হুকুম করতেছিস? তুই হলি এই বাড়ির কাজের লোক, তোকে যখন যে যেটা বলবে তখন সেটা করে আসবি, তা না করে তুই অজুহাত দিচ্ছিস আবার আমাকে কথা শোনাচ্ছিস। তোর ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। মা, মা! আরে আরে খালাম্মারে কেন ডাকতেছেন আবার? চুপ থাক, একটা কথাও বলবি না। মা! আরে কি ব্যাপার, কি হয়েছে? চিৎকার করছিস কেন? মা, তুমি এই কাজের লোকটাকে আমাদের বাড়িতে কেন রেখেছো? কেন? কাজ করার জন্য? যদি কাজ করার জন্যই রেখে থাকো তাহলে কাজ না করে আবার আমার মুখের উপর কেন কথা শোনাচ্ছে? কেন, তোর কোন কাজটা করেনি আমাকে বল। আমি সকাল 9টার সময় ওকে গাড়ি পরিষ্কার করার কথা বলেছি, এখন বাজে দুপুর 12টা, ও এখনো গাড়িটা পরিষ্কার করেনি। উল্টা যখন এটা নিয়ে আমি ওকে কথা শোনাচ্ছি, ও আমাকে বলে অন্য একটা কাজের লোক রাখার জন্য। এই, তোর কথায় চলবে সব? হ্যাঁ, আমার মেয়ে বাইরে যাবে, যখন বললো গাড়ি পরিষ্কার করতে, তুই করলি না কেন? কি কাজ ছিল তোর? হ্যাঁ, কি এত ব্যস্ত ছিলি তুই? সবসময় আমারে কেন দোষারোপ করেন? বাড়ির সব কাজ আমি একলাই করি। একটা কাজের বুয়া ছিল, তারা তো খাদাই দিতেন, চলে গেছে, সেই কাজ কামগুলো আমার করা লাগে। থালবাটি ধুইতে হয়, কাপড় চোপড় কাচতে হয়, এরপরে বাড়ির সব কাজ আমারই করা লাগে। আমি তো একটা মানুষ, তাই না? এত কাজ একসাথে কেমনে করবো? এই, ওই মহিলার কাজও তুই করবি? অবশ্যই তোকেই করতে হবে। তুই ঘুম থেকে কয়টায় উঠছিস বল? কেন সকাল 6টায় ঘুম থেকে উঠছি। দেখছো মা, দেখছো? সকাল 6টায় ঘুম থেকে উঠছে। এই, তুই উঠবি ভোর 4টার সময়, 4টার সময় উঠে রান্না বান্না করবি, তারপর আমাদের জন্য চা বানাবি, আমাদেরকে চা দিবি, অন্য অন্য সব কাজ করবি। তা না করে তুই 6টার সময় ঘুম থেকে উঠে আবার বড় মুখ করে বলতেছিস। আচ্ছা ঠিক আছে, এখন আর ওকে কিছু বলিস না। তাড়াতাড়ি তুই গাড়ি পরিষ্কার কর, আমার মেয়ে বাইরে যাবে গাড়ি নিয়ে। থাক, গাড়ি নেওয়ার স্বাদ আমার মিটে গেছে, আমি আর গাড়ি নিয়ে যাব না। ওই গাড়ি পরিষ্কার করে তুই গাড়ির মধ্যে বসে থাক, তোর কাজ কাম করার দরকার নেই। হলো হলো তো, এখন আমার মেয়ে হেঁটে যাবে, রিকশায় যাবে, তুই তো এটাই চাস। খালাম্মা একটা কথা কই, আপনার মাইয়াটা খুব জেদি, সব কিছু নিয়ে জেদ করে। একদম চুপ। আমার মেয়ে জিদ্দি। তুই যদি ঠিক মতো কাজ করতি তাহলে এই জিদের প্রসঙ্গটা আসতো। আমার মেয়ে যা করেছে ঠিক করেছে, তুই ঠিক মতো কাজ করিস না কেন? সব সময় সময় মতো সব করবি, একটা কাজও এদিক সেদিক যেন না হয়। একটা নিয়ম থাকে না কাজের, নাস্তার পরে এটা, এটার পরে সেটা, তুই মানিস না কেন সেটা? আচ্ছা ঠিক আছে খালাম্মা, আপনি কোনো চিন্তা করেন না, অহন থেকে সব কাজ আমি মন দিয়ে করবো না। আচ্ছা হয়েছে, তুই এখন তাড়াতাড়ি গাড়িটা পরিষ্কার কর, এরপরে বাজারে যাবি, বাজারে যেয়ে টাটকা টাটকা সব নিয়ে আসবি, কোনো বাসি পচা জিনিস যেন আনবি না। তাতে করে আয়। বড় লোকের বিরাট কারবার, কখন যে কি কয় তারা নিজেও জানে না। ছোট লোক, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই, তোর চোখ কি কপালে নিয়ে ঘুরিস? দেখতে পাস না ওখান থেকে আমি হেঁটে আসতেছি? তারপরেও তুই বোতলটা কেন আমার দিকে ছুঁড়ে মারলি? ম্যাডাম আমি কি আর দেখে দিছি? আমি খায়া ফালাইছি, এখন আপনার শরীরে লাগছে, আমি কি করব? তুই কি করবি মানে? তুই আশেপাশে দেখবি না কেউ আসতেছে কিনা? তুই না দেখেই একটা মানুষের গায়ে বোতল ঢিল দিলি? ম্যাডাম আমি তো ইচ্ছা করে আপনার শরীরে মারি নাই, কে ভুলবশত লাইগা গেছে ম্যাডাম, এর জন্য আমি ক্ষমা চাই আপনার কাছে। ক্ষমা, তাই না? তোদের ছোট লোকদের একটা স্বভাব হয়ে গেছে, এক একটা ভুল করবে আর ক্ষমা চাইবি। তোকে আমি ক্ষমা করতেছি। ও ম্যাডাম, ম্যাডাম 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 ছাড়েন। কি ব্যাপার মমিতা, কি হয়েছে? মারতেছো কেন? দেখো না শুভ, এই ছোট লোকটা
এই বজ্জাতটা আমার গায়ে বোতল ঢিল দিছে। কি বলছো? এই কি সমস্যা তোর? তুই ওর গায়ে বোতল কেন ঢিল দিছিস? রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে কি মাথা ঠিক থাকে না? মেয়েদের দেখলে কি উত্ত্যক্ত করতে মন চায়? তুই ওর গায়ে বোতল কেন ঢিল দিছিস বল বল। দেখেন স্যার, আপনি যেটা ভাবতেছেন আমি সেই রকম ছেলে না। হ্যাঁ, আমি মানতাছি যে আমার ভুল হয়েছে, কিন্তু সেটা ভুলবশত। এই শোন, এত কথা সাজাতে হবে না। তুই ইচ্ছে করে আমার গায়ে বোতল ঢিল দিয়েছিস। আমি যদি নরম হয়ে যেতাম তাহলে তুই আমার সঙ্গে লাইন মারতিস। এখন দেখতেছিস আমি গরম হয়ে গেছি, এই জন্য আমি ওরকম ছেলে না। তোর মতো ছাত্রীদেরকে আমার খুব ভালো করেই চেনা আছে। আচ্ছা বাদ দাও না। এই কতদিন যাবত তুই এই সমস্ত কাজ করে বেড়াচ্ছিস? হ্যাঁ, কতদিন যাবত তুই রাস্তাঘাটে মেয়েদেরকে বিরক্ত করতেছিস? আজকে তোর হাতের কাছে পাইছি, আজকে তোর এমন উচিত শিক্ষা দিব না, আর জীবনে কখনো কোনোদিন কোনো মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে পারবি না। দাঁড়া। আপা, ভাইজান, আপনারা আমার মাফ করে দেন। আমি আর জীবনে এরকম ভুল কাজ করব না। আর আমি এখন থেকে যা করব ভাইবা চিন্তা করব। মাফ মানে? ওর কোনো মাফ নেই। ওকে এখানে শাস্তি দিবে, তারপর এখান থেকে যেতে দিবে। আচ্ছা ঠিক আছে, হাই কান ধর, কান ধর, উঠবস কর, উঠবস কর, কর। শোন, আজকের পর যদি আর কখনো কোনো মেয়েকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করিস না, তাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। যা। স্যার, আপনার একটা কথা কই। আজকে আমি গরিব বলে আপনি আমার সাথে এরকম করতে পারলেন। আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে আপনি আমার সাথে এরকম ব্যবহারটা করতে পারতেন না। শোনো, ও এখান থেকে ভালো ভালো যাবে না। ওকে আর 2-4টা দাও, তাহলে এখান থেকে ঠিকই চলে যাবে। ঠিক বলছো, তুই যাবি এখান থেকে? কি সমস্ত ঝামেলা রাস্তাঘাটে। আচ্ছা চলো। মুডটাই নষ্ট করে আরে দিচ্ছে। চলো না। তাই ঘ্যান ঘ্যান করিস না তো, আমার চোখের সামনে থেকে সর যা। ম্যাডাম, টাকাটা দেন, খুব দরকার। আমার ছেলেটা খুব অসুস্থ, টাকাটা দিলে ডাক্তারখানা যেতে পারতাম। এই এই পোলাটা জন্ম দেওয়ার আগে তুই চিন্তা ভাবনা করবি না যে পোলা অসুস্থ হইতে পারে, ডাক্তার দেখাইতে হইতে পারে, টাকা পয়সার দরকার হইতে পারে? তো যেটা পারস না সেটা করস কেন? কে কইছিল তোর পোলা জন্ম দিতে? টাকা পয়সা জমাইয়া তারপরে বিয়া শাদী করতে, পোলা জন্ম দিতে। মানুষের কাছে এসে টাকা ঘ্যান 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 ঘ্যান, আমার একটু বিরক্ত লাগে কেউ যদি টাকা চায় এসে আমার কাছে। কবে একদিন তোরে টাকা দিছিলাম আর সেই জন্য বারে বারে আসতে হইব তোর টাকা চাইতে আমার কাছে? ম্যাম সাহেব, টাকাটা দেন, কাজ করে সুদ করে দেবো। এই তুই জানিস না আমার বাড়িতে তো কাজে মানুষ আছে, আর তো দরকার নাই। হ্যাঁ, নতুন করে আমি কাজে মানুষ দিয়ে কি করুম? ম্যাম সাহেব, টাকাটা না দিলে যাবো না। এই তুই আর ঘ্যান ঘ্যান করিস না তো। তোর এই ঘ্যান ঘ্যান টাকা চাইতে চাইতে আমার বিরক্ত লেগে গেছে, আমার মাথাটা গরম হয়ে যেতেছে। তুই আমার চোখের সামনে থেকে যাবি নাকি মাইক দিয়ে খেদামো? এই পাশা, আমি টাকা দেব না, যা। কাকে নিয়ে এসেছি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু তোমার উপর ভীষণ রেগে আছি, আমি তোমার সাথে কথাই বলবো না। কেন আন্টি, আমি আবার কি করলাম? তুমি বোঝো না কেন রাগ করেছি? তুমি তো আগের মতো আমাদের বাড়িতে আসোই না। আমি তোমার আন্টি হই, যদি আসা যাওয়া না থাকে সম্পর্কটা কি করে ভালো থাকবে? মা, সেই কথাই তো আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও এখানে আসতেই চায় না। বলে লোকে মন্দ কথা বলবে, এখনো আমাদের বিয়ে হয়নি, তোমাদের বাড়িতে কিভাবে যাব? ওর কথা আর কি বলবো মা। আসলে আন্টি ব্যাপারটা হচ্ছে, পরিবারের একমাত্র সন্তান তো আমি, অনেক দায়িত্ব, অনেক কাজের চাপ থাকে, তাই সময় সুযোগ করে আসা হয় না। কিন্তু আজকে সময় সুযোগ করে চলেই আসলাম। তুমি আসোনি, আমি তোমাকে জোর করে আনছি। আরে বাবা, হলো তো, একই তো হলো, আসছি তো, তাই না? শোনো বাবা, কাজের দোহাই দিও না। যদি আন্টিকে দেখার ইচ্ছেই হয় তুমি যে কোনো সময়ই আসতে পারো। তুমি তো আমার মেয়ের সাথে বাইরে দেখা করতে পারো, আমি তো তোমার সাথে বাইরে যে দেখা করতে পারি না। তোমাকে তো বাড়িতেই আসতে হবে আমার সাথে দেখা করতে হলে। শোনো, আর যেন বলতে না হয়, এই আন্টি আজ তোমাকে পরিষ্কার করে বলে দিল, যখন খুশি যে কোনো সময় তুমি চলে আসবে আমার বাড়িতে, ঠিক আছে? আচ্ছা আন্টি, ঠিক আছে। আপনি যেহেতু এত করে বলতেছেন, এখন থেকে আমি প্রতিনিয়ত আপনাদের বাড়িতে আসবো। মা, এটা এখানে কি করতেছে? এটাকে এখান থেকে সরাও তো, এসব দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। ও এখানে কেন আসছে? এই তুই এখনো দাঁড়াইছিস? যা যা। এই দেখো না বাবা, এদের নিয়ে না পারি না, যখন তখন এসে টাকা চায়, সব সময় কি দেয়া সম্ভব? এদের নিয়ে আর পারি না বাবা, বারে বারে এসে সাহায্য চায়। আচ্ছা প্রত্যেকদিন দেওয়া সম্ভব বলো তো? মা শোনো, আজকে কিন্তু ও এখানে বেশ কিছুক্ষণ সময় আছে,
এমনিতে এসে দাঁড়ায় না কখনো। আজকে যেহেতু বেশ সময় আছে, ওর জন্য ভালো কিছু রান্না করতে হবে। সেই চিন্তা তোকে করতে হবে না, বাজারে গেছে, আর বাকি যা যা লাগে এখন ফোনে আবার বলে দিব, ও সব নিয়ে আসবে। কি ঠিক আছে? মা, বলছি যে শুভকে আমি ভিতরে নিয়ে যাই, মানে ভিতরে গিয়ে গল্প করি আমরা। হ্যাঁ যাও, আমি চা পাঠিয়ে দেবো, যাও। আসলে ছেলেটা তো অনেক ভালো, মানুষ যে কেন ওদের নিয়ে এত কথা বলে, বলে ভালো না, ডাকাত, হ্যান ত্যান। আরে টাকা পয়সা আছে, সাথে তো ব্যবহারও আছে, আমার তো খুব ভালো লাগে। গুনগুনাইয়া গান গাহিয়া নীল ভোমরা যায় আইসা বছর বাজার থেকে জি খালাম্মা। সব ঠিক মতো আনছস? সব আনছি, এই যে দেখে? তাজা তাজা শাক নিয়ে আসলাম। সবকিছু দেখে আনছস? হ্যাঁ সবকিছু দেখে আনছি, এই যে কচু শাকগুলো একদম তাজা, এই জন্য নিয়ে আইলাম। আচ্ছা ঠিক আছে। এই লাউ নিয়ে আইছি। লাউ ধর দেখি, লাউটা তো আমার পছন্দ হইল না। জানি লাউ আমার দোকানদার কয়া দিছে, কিন্তু মনে তো হয় না। কি দিয়ে আনবি লাউ? ওই যে মাছ দিয়া লাউ দিয়ে আমি সুন্দর করে রান্না ফেলাম, আর খুব মজা করে খাইবেন। দেখি লাউটা বাতি না কচি। যদি কচি হয় তাহলে মাছ দিয়ে রাঁধতে পারবি, আর যদি বিচিওয়ালা হয়, বাতি হয়, তাহলে তো তোর খবরই আছে। আরে কি করতেছেন? কিরে এই হারামজাদা, তোরে না কইছিলাম দেখা দেখা আনবি, টাটকা টাটকা আনবি। লাউ তো সবসময় কচি কিনে, এটা তো বিচিওয়ালা লাউ। এই লাউ লাউ তোদের আমি মাথায় ভাঙবো। আরে খালাম্মা, আমি তো দেখে শুনাই নিয়ে আইলাম, এটা এমন হইলো কেন? এই তুই আমার লাউ চিনাস? এই হারামজাদা, টাকা কি গাছের থেকে পড়ে? হ্যাঁ, তুই যা লাউ ফেরত দিয়ে আবি, যা যা, ধর লাউ ফেরত দে, টাকা ফেরত নিয়ে আয়। আমি তো ভালো ভালো নিয়ে আসলাম, দোকানদার আমারে কইলো কত ভালো, এই তো বিসি হয়ে গেছে। তাহলে কি আমি মিছা কথা কইছি? সত্যিই তো কইছি, অত কিছু বুঝি না আমি। তুই এই লাউ নিবি, ফেরত দিয়া টাকা ফেরত নিয়ে আসবি, যা। আস্থা থাকলে নাই ফেরত নিত, এখন তো কেউ ফেরত নিব না। এইসব আমি বুঝি না, আমার টাকা ফেরত চাই, নালে কচি লাউ চাই। যেটা করবি করবি, তুই যা বাজারে যা। আবার দোকানদারের মুয়ে মাইরা দিব আমি। তো ভাইজান, অনেকদিন তো আপনি আসেন নাই, তা আজকে হঠাৎ কি মনে করে আসলেন? তুই হইছস আমার বোন, আমি হইছি তোর ভাই। আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি? তাই চইলা এলাম। যাক ভাইজান, আমি শুনে খুশি হইলাম আপনি রাগ ভাঙ্গে যে নিজে নিজে আসলেন। তা ভাইজান, এমনি এমনি আসার লোক তো আপনি না, এবার বলেন তো কেন আইছেন? হয়েছে কি, আমার বাগনির তো বয়স হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে। এখন ভাই সাহেব বাড়িত নাই, আমি হইছি ওর মামা। বিয়ে শাদী দেওয়া লাগবো না? বিয়ার জন্য আমি একটা ছেলে দেখছি, এখন তোর কাছে জিগাইতে আছি, তুই কি কর? আপনি যখন আসলেন তখনই আমি বুঝছি নিশ্চয়ই কোনো মতলব নিয়ে এসেছেন। শোনেন ভাইজান, আমার মেয়ের জন্য আপনারা তো কষ্ট করে পাত্র খুঁজতে হইব না, আমি পাত্র খুঁজেই রাখছি, খালি আপনাদের জানাইতে পারি নাই। কি করছ এটা? আমার বাগনির বিয়া ঠিক করছ, অথচ আমি হইছি মামা, একটা বার আমারে জানাইলি না? কেমনে জানামু? আপনি তো সেই যে রাগ করে গেলেন, রাগ করে বসে রইলেন, বোনের সাথে তো সম্পর্কই রাখলেন না, জানানো সে রাস্তাটা রাখছেন আপনি। আচ্ছা ঠিক আছে, জানানোর প্রয়োজন মনে করস নাই, আমি মাইনা নিলাম, কিন্তু কার লগে বিয়াটা ঠিক করছস সেইটা তো জানাবি। ওই যে আপনি হয়তো চিনবেন, ওই যে আমাদের পাশের গ্রামের শিকদারের ছেলে হইল শুভ, ওর সাথেই আমি বিয়ে ঠিক করছি। হায় হায়, এইটা কি কইতাছস? তুই জানস না ওগো পরিবারটা কেমন? আরে ওগো পরিবার তো যে ডাকাইত পরিবার, সব সময় মারামারি করে, রাত দিন ওরা ডাকাতি করে, ওগো তো মানুষে ভয় পায়, আর তুই ওগুলোকে আত্মীয় করবি? শোনেন ভাইজান, উল্টাপাল্টা কথা কইেন না তো। ডাকাত হোক যাই হোক, টাকা তো আছে, হ্যাঁ, টাকা থাকলেই হইল। আর আমি মনে করি আমার মেয়ে ওইখানে সুখেই থাকবো। আপনি এইসব নিয়ে চিন্তা করবেন না, আর বিয়া ভাঙার কোনো চেষ্টাও করবেন না। তুই না সারাটা জীবন খালি বেশি বুঝলি, এই বেশি বুঝার কারণে
তোরে রাইখা বাইসাবে বিদেশে চইলা গেছে। হন, এখনো সময় আছে, একটু বুঝ। বেশি বুঝা এই মায়ার জীবনটা নষ্ট করিস না। শোনেন ভাইজান, আপনি বেশি কথা কইেন না। বিদেশ গেছে কি আমারে রাইখা গেছে, নাকি বিদেশ গেছে টাকা কামাইতে? যদি তাই হইতো তাহলে তো আমারে তালাক দিয়ে যাইতো। সেটা তো করে নাই। বিদেশ থেকে টাকা পাঠায়, আমরা সেটা দিয়ে চলাফেরা করি, ফুইট ফাইট করি। কেন, এতে আপনার হিংসা হয় না? যাজ্ঞা, ওইসব কথা কয়ে লাভ নাই। শোনেন ভাইজান, আপনার হিংসা হইলেও আমার কিচ্ছু করার নাই। আমার মেয়ের বিয়ের ভাবনা আমি ভাবুম। 2-4 দিন বেড়ান, তারপর চলে যান। এই বিয়ের সাথে ব্যাপারে আমার সাথে আলাপ করেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। তুই কেমন আছস? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই, তোরা এখানে কে ডাকছে? কাম ফেলায় তুই এখানে আইসিস কেন? খালাম্মা, মামা যেহেতু আইছে, একটা কাজ করি, বাজারে যাই, বাজার থেকে বড় বড় মাছ কিনে নিয়ে আসি। এই বাড়ির মালিক কি তুই না আমি? বাজার করামু কি করামু না, মামা আইছে না কে আইছে সেটা আমি চিন্তা ভাবনা করামু। খাওয়াবো কি খাওয়াবো না, তোরে এত ভাবতে কইছে কে? না আসলে কইতেছিলাম কি, মামা তো অনেক দিন হইলো এই বাড়িতে আসে না, এর জন্য ভাবলাম ভালো মন্দ রান্না করে যদি একটু খাওয়ানো যাইতো। হাইট, চাকরের বাচ্চা চাকর, বেশি বোঝস আর বেশি কথা কস। কেন মামার জন্য দরদ উতলায় উঠছে? টাকা কি তুই দেস? বাজার করতে গেলে টাকা লাগবে না? মামার জন্য বাজার করবি, ও তো শাকসবজি আনবি না, আনবি হাঁস মুরগি মাংস। বাজার করা লাগবে না, ফ্রিজে মাংস আছে, ওইটাই রান্না করবি। থাকবো এই বাজার সদাই নিয়া অল্লকে ঝগড়া করার দরকার নাই। আমার এত কিছু খাওয়ার লাগবো না। ও বুঝতে পারে নাই, ও মনে করছে মামায় আইছে, এই জন্য একটু বাজার সদাই করতে হইব। না রে বাকি না, তোর বাজারে যাওয়া লাগবো না। না না ভাইজান, তুমি আর ভালো সাহায্য না তো। তোমার যদি আমি না খাওয়াই, পরে তো যা বদনাম করবা। বইনের বাড়ি গেছিলাম, ডাইল ভাত খাওয়াই দিচ্ছে, সেই কাম তো আমি করুম না। আমি তোমার মাংস দিয়েই ভাত খাওয়ামো, তবে সেটা এখন বাজার থেকে আমি টাটকা টাটকা আনামো না। ফ্রিজে মাংস পইরা রয়েছে, সেই মাংস দিয়ে আমি তোমার ভাত খাওয়ামো। আই কি রে, যা মাংস বাই কর, রান্না করতে হবে, যা। শোন বইন, তখন আমি একটা কথা কই, এই পোলাটার সাথে তুই সবসময় খারাপ ব্যবহার করস। শুরুর থেকে বড় হয়েছে তো ওগো বাড়িতে, ওরে ভাই হিসাবে এই বাড়িতে রাইখা গেছে, যাওয়ার সময় ওরে বইলা গেছে যে তুই আমার বাড়ির সমস্ত কিছু দেখে রাখবি। সেই জন্য হয়তো একটু আগ বাড়ায় বলছে, কিন্তু ওর সাথে এইরকমের ব্যবহার করা তো ঠিক হয় না। ভাইজান, কাজের লোকের সাথে কেমন ব্যবহার করুম না করুম এই জ্ঞানটা তুমি আমার দিতে আইসো না তো। আমি কাজের লোক পালি, আমি জানি কার সাথে কি ব্যবহার করতে হয়। তুমি 2-4 দিন বেড়াইতে আসছো, তুমি 2-4 দিন বেড়াইতে আইসো, বেড়াও, তারপরে যাও গিয়া, আমার কিছু বলার নাই। আমি যাই, ভিতরে যাই, দেখে আসি কি অবস্থা। তুমি বসো, চা খাও। স্বভাবটা এখনো পরিবর্তন হইল না, সবসময় একরকমের চলছে, খালি গেউরামি করলো। মমিতা, কি ব্যাপার? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি, আর তুমি এখনো ঘরের ভিতর বসে আছো? আমি তো ওয়েট করতেছিলাম তুমি কখন ঘরে আসবে। শোনো না, তোমার সাথে না আমি কিছু কথা বলতে আসছি। এ ভাই, আপনারা আমি কি কইছি? হ্যাঁ, আপনারা ওই জায়গায় বসতে কইলাম না, ড্রয়িং রুমে অপেক্ষা করতে কইলাম না, আপনি রুমের মধ্যে কি করেন? ওই এই চাকরের বাচ্চা, আমি এইখানে আসছি, এখানে সে কথা বলতেছি, সেই কথা আমার তোকে দিতে হবে? হ্যাঁ, তুই আমাকে বলছিস, আমি তোর কথা শুনি নাই, তো কি হয়েছে? আমি চাকর হইয়া যাই হই, আপনারা আমি বলছিলাম যে আপনি ড্রয়িং রুমে অপেক্ষা করেন, আপনি তা না করে এই জায়গায় চলে আইছেন, আপনি অপরাধ করছেন। আপনি একজন পর পুরুষ হইয়া একটা মাইয়ার রুমে এই রাতের বেলা আসতে পারেন না। আপনি চলেন, আপামনি যাবনি। আসেন আসেন। এই তুই চুপ কর, আমার মান সম্মান নিয়ে তোকে চিন্তা করতে বলিনি। ওর যদি কোনো সমস্যা না থাকে, আমার যদি কোনো সমস্যা না থাকে, তাহলে তোর এত সমস্যা কিসের? হ্যাঁ, আমাদের মান সম্মান নিয়ে তোর এত ভাবার দরকার নেই, তুই এখান থেকে যা। দেন আপামনি, আপনি যাই কর না কেন, সে কিন্তু আপনার জামাই এখনো হয় নাই। যদি জামাই হইতো তাইলে আমি এই জায়গায় আইতাম না। আপনার যে সময় জামাই হইব সে সময় আইব, এখন আপনার জামাই না, আপনার রুমেও থাকতে পারবো না। এই আপনি চলেন, চলেন কইতেছি। দেখছো তোমাদের বাড়ির কাজের লোক আমার সাথে কিভাবে কথা বলতেছে, আমাকে কিন্তু রীতিমতো অপমান করতেছে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই।
তুই কাকে অপমান করতেছিস? হ্যাঁ, কাকে অপমান করতেছিস তুই? কিছুদিন বাদে ও আমার হাজবেন্ড হবে, তুই কাকে পরপুরুষ বলতেছিস? ওর সঙ্গে যেভাবে খুশি যেখানে খুশি আমি সেখানে যেতে পারি। আর তাছাড়া আমার জ্ঞান আছে, আমার বুদ্ধি আছে, আমি একটা শিক্ষিত মেয়ে, আমি সব কিছু বুঝি। তোর কাছ থেকে আমার জ্ঞান নেওয়ার কোনো দরকার নেই। এই যে আপনি নিজেরা শিক্ষিত কইলেন, আচ্ছা শিক্ষিত হইয়া যদি অশিক্ষিতের মতো কাজ করেন তাহলে শিক্ষার দাম কই? আপনার এখনো বিয়া হয় নাই। এই যে আপনি বিয়া ছাড়া এই যে একটা পরপুরুষের লগে রুমের মধ্যে আছেন, এই যে আপনাদের মতো শিক্ষিত নামের অশিক্ষিত কিছু মানুষের জন্যই রাস্তাঘাটে ডাস্টবিনে বাস্তা গাছটা পইরা থাকে। আপনারা কেন বুঝেন না? বিয়ার আগে যদি উল্টাপাল্টা কাজ করা হয়, ওই পোলা তারে বিয়া করে না, অন্য জায়গায় চলে যায়। দেখেন আপামনি ভালো শুনেন, এই জায়গায় কথা করার দরকার নাই, চলেন এই যে ড্রয়িং রুমে বসে দুইজনে কথা কইেন। ছোট লোকের বাচ্চা, তুই কোন ম্যাটারটা কোন জায়গায় নিয়ে গেছিস? এই আমি ওকে ভালোবাসি, হ্যাঁ, আর কিছুদিন পর ও আমার বউ হবে, আর তুই কিসব উল্টাপাল্টা কথা বলতেছিস? হ্যাঁ, কোন ব্যাপারটা তুই কোথায় নিয়ে যেতেছিস চিন্তা করছিস? আপনি আমারে থাপ্পড় মারেন আর যাই করেন, আমি আপনার এই আপামনির সাথে এক ঘরের মধ্যে কথা কইতে দেব না। চলেন আমার লগে, আসেন কইতাছি। এই থাম, ও কোথাও যাবে না, গেলে তুই যাবি। দিন যত যাচ্ছে তো সাহস তো বেড়ে যাচ্ছে, তাই না? তোকে আদর দিয়ে দিয়ে বাড়ির সবাই মাথায় তুলে ফেলছে, যার কারণে তোর সাহস এত দূর বেড়ে গেছে। আমি এই বাড়ির মেয়ে আর ও হবে এই বাড়ির জামাই, সবকিছু জানা সত্ত্বেও তুই ওকে অপমান করে কথা বলতেছিস। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি, এদিকে আসো। এই জামানায় ভালো কাজের কোনো দামই নাই। আর বলিস না, এই ভাইজান যা শুরু করছে না, এতদিন আসে নাই সেটাই ভালো ছিল। এখন এসে মাতব্বরি শুরু করছে, আমাকে জ্ঞান দেয়া শুরু করছে। মা, হ্যাঁ আচ্ছা রাখি। কি হয়েছে? মা, সামান্য একটা কাজের লোক হয়ে আমার মুখের উপর কথা বলে, আমার মুখের উপর। আজকে এর একটা বিহিত তোমার করতেই হবে। আরে কি হয়েছে ভেঙে বলবি তো, নাহলে বুঝবো কি করে কি হয়েছে। কি হয়েছে শুনতে চাও? শুভ আমার সঙ্গে কথা বলার জন্য এসেছে, আর ওই ছোট লোকটা ও আমার পারমিশন ছাড়া আমার রুমের মধ্যে গিয়ে শুভকে আমাকে অপমান করছে। হ্যাঁ আন্টি, ও একদম ঠিক কথাই বলতেছে। আন্টি আপনি তো জানেন যে আমি ওকে ভালোবাসি, আর কিছুদিন পর আমাদের বিয়েও। ওকে না দেখে না আমার ভালো লাগে না, তাই ওর সাথে একটু দেখা করার জন্য, একটু কথা বলার জন্য আপনাদের বাসায় আসছি। আমি ওর রুমে গেছি, আর ওই ছোট লোকের বাচ্চাটা রুমে গিয়ে ওকে ইচ্ছা মতন অপমান করছে, আর ও আমাদেরকে নানান ধরনের বাজে কথাও বলছে। শোনো মা, আজকে তুমি যদি এর একটা বিহিত না করো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি চাকরের বাচ্চার এত বড় সাহস, তোদের রুমে ঢুকে তোদের অপমান করে আর তোদের কথা শুনাইছে? ওর একটা বিহিত করতেই হবে আমাকে। না বাবা, তুমি মনে কষ্ট পেও না, তোমার যখন খুশি তুমি এই বাড়িতে আসবে। আরে কে কি বললো এটা নিয়ে তুমি ভাবলে হবে? না না আন্টি, আমি আর আপনার বাড়িতে কখনো আসবো না। ওই ছোট লোকের বাচ্চাটা যে কয়দিন আপনাদের বাড়িতে কাজ করবে, সেই কয়দিন আমি আর আপনাদের বাড়িতে আসবো না। আমি গেলাম। শোনো শুভ, বাবা, শুভ, দেখছো মা, এই কাজের লোকটার জন্য। চল চল, আজকে আমি ওর বাড়ি থেকে বের করবো, আয় আমার সাথে। আপামনি, এখান থেকে বের করবি, কোনো কথা। আরে আপামনি, কি এই ছোট লোক, এক্ষুনি তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি, যা। আপামনি, আমি তো কোনো দোষ করি নাই, তাহলে বাড়ি থেকে চলে যাবো কেন? এই ছোট লোকের বাচ্চা, অন্যায় করেও তুই তোর নিজের অন্যায় ধরতে পারছিস না? এই বাড়ির মালিকের মেয়ে কখন কি করবে তোকে জিজ্ঞেস করে করবে? তুই চুপ করে শুধু দেখবি আর শুনবি। চাকরের বাচ্চা চাকর, তো সাহস কি করে হয় আমার মেয়ের বেলায় কথা বলতে? আমার মেয়ের ঘরে কে এলো কে গেল সেটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। খালাম্মা দেন, আমি কোনো দোষ করি নাই, আমি যেটা করছি সঠিক কাজ করছি। এই যে দেন না, আপনার মায়া তো উল্টাপাল্টা কাজ করতেছিল, আমি যাই দেখি ওই যে ওনার লগে যার সাথে বিয়া দিবেন ওর হাত ধরে বসে আছে। আচ্ছা বিয়া তো হয় নাই, তাহলে রুমের মধ্যে যায় যে হাত ধরে বসে থাকবো, এটা যদি বাইরের লোক জানতে পারে আপনাকে মান সম্মান থাকবো? আমি আপনাকে মান সম্মান বাঁচানোর জন্য তো এই কাজটা করছি। মা, মা দেখছো কত বড় বড় কথা বলতেছে? এই জন্যই আমি সবসময় বলি পায়ের জুতো পায়ে রাখতে হয়, মাথায় উঠাতে নেই। ওকে তোমরা মাথায় উঠাই দিছো, আর এখন এত বেশি লাফালাফি করতেছে মাথায় উঠে। আমাদের সবকিছুর মধ্যে ওর কথা বলতে হবে। হেই, তোকে আমি বাড়ি থেকে বের হয়ে যেতে বলছি, এক্ষুনি চলে যা। যা। না, আপনি কইলে তো আমি যাবো না। বড় সাহেব যদি আমারে কয়
তাহলে চলে যাবো। আপনি বড় সাহেবকে জিজ্ঞাসা করেন, আমার যদি চলে যেতে কয় আমি চলে যাবো নি। বড় সাহেব নিজেই কইছে এই বাড়ির সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব আমার, আমি সব কিছু দেখাশোনা করে রাখি। এই সংসারে কোনো অসুবিধা হইলে সুবিধা হইলে সেটা আমি দেখবো, আমার দায়িত্ব দেওয়া গেছে। দেন আমার বাড়ি থেকে বাইর করে দিয়েন না, আমি এই বাড়ি থেকে যাবো না। আমি মানতাছি আমি এই বাড়ির চাকর, কিন্তু আমি তো আপনার কোনোদিন খারাপ চাই নাই। কন্ত এই বাড়িতে সমস্ত কাজ আমি করি, বাজার সদাই করি, থালা বাটি দুই, সব কাজ আমি করি। আপনার কোনো ক্ষতি করছি কোনো দিন? আজকে খারাপ কিছু দেখছি এর জন্য প্রতিবাদ করছি, এই কারণে আমার বাইর করে দিবেন? এই চাকরের বাচ্চা চাকর, আর একটাও কথা বলবি না, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। কি হয়েছে? মামা আপনি তো এই বাড়িতে আসার পর থেকে দেখতেছেন আমার সব সময় কথা শোনায়। আমি দোষ করলে কথা শুনলে কোনো অসুবিধা হয় না, আমি তো কোনো দোষ করি না। এই সংসারের ভালোর জন্য আমি সব কাজ করি। আর তাছাড়া আজকে একটা খারাপ কিছু দেখতেছিলাম, তার প্রতিবাদ জানাইছি। আমি কোনো ভুল করছি কন্ত? কি হয়েছে জানেন? ওই যে আপামনির লগে যে পোলাটার বিয়া ঠিক করছে, বিয়ার আগে রুমের মধ্যে যায় যদি হাত ধরাধরি করে, এইগুলো কি ভালো কথা কন? বিয়া হয়ে যাক, তারপরে হাত ধরুক না ঘুরতে চলে যাক, এটা তো কোনো সমস্যা না। এই বিষয়টা যদি বড় সাহেব জানতে পারে তাহলে তো আমার উল্টাপাল্টা কথা শুনাইবো, কারণ দায়িত্ব আমার দেয়া গেছে। এই বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব তো আমার, সবকিছু দেখাশোনার দায়িত্ব আমার। আর এই কারণে আমার বাড়ি থেকে বাইর করে দিতেছে। তুই ওর সাথে এই রকমের খারাপ ব্যবহার করতেছস কে? একটা কাজের ছেলের সাথে যেই রকম ব্যবহার করতে হয় আমি সেই রকম ব্যবহার করছি। আর ভাইজান, আপনি আমাদের বিষয়ে নাক গলাচ্ছেন কেন? এটা আমার সংসার, আমি ভাববো আমি কি করব, কাকে শাসন করব, কাকে বের করব, সেটা আমার ব্যাপার। আপনার নাক না গলালেও চলবে। বোন, আমি তোর একটা কথা কইতেছি, তুই কিছু মনে করিস না। আমি যেই দিন এই বাড়িতে আসছি, আসার পর থেকে দেখতাছি তুই ওর সাথে খুব খারাপ ব্যবহার করতাছস। মানলামও গরিব মানুষ, কাজ করে, তাই বলে কি ওর সাথে এই রকমের খারাপ ব্যবহার করবি? মামা শোনো, ওর হয়ে তুমি আর সাফাই গেও না। তোমার কারণে ও একবারে মাথায় চড়ে বসেছে। তুমি ওদিক থেকে ওকে লাই দিবে আর সেগুলো ফলাবে আমাদের উপর। তোমার কাছে তো থাকে না, থাকে সারাক্ষণ আমাদের কাছে। আমি কোথায় গেলাম, কি করলাম না করলাম সবকিছু ওর দেখতে হবে, সামান্য একটা চাকর। শোন, তোকে একটা কথা কই, একটা বিশ্বাসের লোক একটা বাড়িতে রাখা এটা কিন্তু অনেক কষ্ট। বিশ্বাসের লোক পাওয়া যায় না। ও যে বিশ্বাসের লোক, এই বাড়িতে সমস্ত কিছু দেখাশোনা করে, সব কিছু দেখে রাখে, তখন ঘরের টাকা পয়সা আজ পর্যন্ত কোনো কিছু চুরি ধারে কিচ্ছু করে নাই। আর ওর সাথে তোরা যেই ব্যবহার করস এইটা কিন্তু ঠিক না। আর আজকে আবার হঠাৎ করে কি হইলো যার জন্য ওর সাথে এরকমের খারাপ ব্যবহার করতেছস? আমি যেটা বলেছি আমার কথাই শেষ কথা। ও এই বাড়িতে থাকবে না। মা, ওকে দেখলে আমার শরীরে আগুন ধরে যাচ্ছে, এক্ষুনি ওকে এখান থেকে যেতে বলো। ও থাকবে না মানে থাকবে না। ভাইজান, আপনার যদি এতই দরদ লাগে এই চাকরটার জন্য, আপনি নিয়ে যান না আপনার সাথে, আপনার বাড়িতে নিয়ে রাখুন, আমাদের তো কিছু বলার নেই। চল। ভাগিনা, এক জায়গায় তোর কাজ না থাকলে কি হইব? কোনো অসুবিধা নাই। তুই তো একটা পুরুষ মানুষ, কাজ জানস, কাজ করে খাইতে পারস। তোর চতুর ভাগিনা, এক জায়গায় তোর কাজ না হইলে কি হইব? তোর কোনো অসুবিধা হইল না। তুই তো কাজ জানস, তুই একটা পুরুষ মানুষ, তোর দাম সব জায়গায় আছে। বাবা, আমি এই বাড়ি থেকে যাবো না। আমি কই যাবো? আমার তো এই দূরে আপন বলতে কেউ নাই। তোরে যদি এই বাড়ির থেকে তারা দেয় কোনো অসুবিধা নাই। এই যে তোর মামা আছে না, তোর মামায় তোরে আমার ভাই, তোর মামায় তোরে কাজের জায়গা করে দিব। আয় আমার সাথে, আয় 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 আমার লগে আয়। শুভ, শুভ, একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমাকে এমন লাগতেছে কেন? শুভ, আমি আমি প্রেগনেন্ট। আজকে সকালে পজিটিভ আসছে। কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, শরীরটা অনেক দুর্বল লাগে, গা মাথাটা কেমন জানি ঘোরায়, বমি পায়, রাতে ঠিকমতো ঘুমাতে পারি না, খেতে পারি না, খাবারে গন্ধ লাগে। আমার না হঠাৎ সন্দেহ হচ্ছিল, তাই সকালে আমি একটা কিট টেস্ট করি, ওটা না পজিটিভ আসছে। কি বলছো তুমি এই সমস্ত কথা?
এই তোমাকে তো মেডিসিন কিনে দিয়েছিলাম, তুমি কি মেডিসিন খাও নাই? আমি না ওই দিন বাসায় গিয়ে অনেক টায়ার্ড ছিলাম, আমি খেতে ভুলে গেছি। এখন আমি বুঝতেছি না আমি কি করব, মাকে কি বলবো, মামাকে কি বলবো, আমার মাথায় কাজ করতেছে না। আরে কি বলছো তুমি? এটা কোনো কথা? সামান্য একটা মেডিসিন, এটা খেতে তোমার মনে থাকে না? আর এই মেডিসিনটা খাও নাই, তার জন্য দেখো আজকে কত বড় একটা সর্বনাশ হয়ে গেছে। সামান্য একটা কাজ তুমি করতে পারো না, কেন তুমি এত মন ভোলা বলো তো? আচ্ছা শুভ, তুমি তো জোরে জোরে কেন কথা বলতেছো? আমি সহানুভূতির জন্য তোমার কাছে আসলাম। আর তাছাড়া বেবি যেহেতু পেটে এসে গেছে, আমরা তো বিয়ে করব ভবিষ্যতে, তাই না? আমরা তো এখন বিয়ে করে নিতে পারি। তুমি আমাকে এই সান্ত্বনাটা না দিয়ে তুমি আমাকে কথা শোনাচ্ছ, এটা তো আমাদের ভালোবাসারই ফল। আরে বাবা, বিয়ের ব্যাপারটা সেটা তো পরে। বিয়ের আগে তোমার গর্ভে বাচ্চা চলে আসবে, আমি আমার বাবা মার সামনে তোমাকে কোন মুখ নিয়ে দাঁড়াবো বলো তো? এই সমাজে বা কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো? আমার কাছে অপশন অন্য কিছু ভাবতে হবে। আচ্ছা সমস্যা নেই তো, আমরা যদি বিয়ে করে ফেলি তাহলে তো সব কিছু সলভ হয়ে যাচ্ছে। আর আমাদের তো কাউকে জানানোরও প্রয়োজন হচ্ছে না। বাচ্চা পেটে আসছে মাত্র 1 মাস 15 দিনের মতো হয়েছে, কেউ জানতে পারবে না। চলো আমরা আজকেই বিয়ে করে ফেলি। হ্যাঁ, তুমি বললে আর হয়ে গেল। আরে বাবা, এই কথা তুমি মানুষকে না বললে মানুষজন এমনিই জেনে যাবে। আর তাছাড়া এই অবস্থায় আমি তোমাকে বিয়ে করতে পারবো না। শুভ, শুভ, তুমি এটা কি বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো? তুমি না আমাকে কথা দিছো সারা জীবন আমাকে আগলায় রাখবা? আর এখন আমার পেটে বাচ্চা আসছে, সেই কারণে তুমি আমাকে... দেখো, বিষয়টা তেমন না, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কোনো চাকরি বাকরি করতেছি না, তুমি সামনে বিসিএস দিবা, তোমার একটা চাকরি বাকরি হবে, তাই না? আর আমি তো একটা সময় তোমাকে বিয়ের জন্য অনেক চাপ দিতাম, তুমি তো আমাকে বলছিলা যে এখন না, কিছুদিন পরে বিয়ে করব। আর এখন তোমার এই একটা অবস্থায় আমি তোমাকে কি করে বিয়ে করি বলো তো? আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না। শুভ, তখন দুজনেরই সেটেল হওয়া দরকার ছিল, কিন্তু এখন একটা অঘটন ঘটে গেছে, এখন কিছু করার নাই। আর আমি চাইলে ওই বাচ্চাটা নষ্ট করতে পারবো না, একটা জীবন আমি নষ্ট করতে পারি না। পারি না মানে? আরে বাবা, এটা নষ্ট করতে হবে, কি বলছো? শোনো, তুমি যদি বাচ্চা নষ্ট না করো তাহলে তো তোমাকে বিয়ে করা আমার সম্ভবই না। আর এখন তো আমি তোমাকে কোনোভাবে বিয়ে করতেও পারবো না। শুভ, 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 প্লিজ শুভ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, আমি কোথাও মুখ দেখাতে পারবো না। আমি কি বলবো আমার মামা, মা, সবাইকে কি বলবো? প্লিজ তুমি এমন করো না, আমাকে বিয়ে করো। আরে দেখ, কি প্যান 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 লাগাইছে। আমি তোমারে বললাম না আমি তোমারে বিয়ে করতে পারবো না, এই সমস্ত কথা আমার সামনে বলবো না। দেখ শুভ, কি জানিস তো, সৈকত ঠিক ছিল, ও সব সময় ঠিক কথা বলতো। তুই একটা খারাপ ছেলে, তোর উদ্দেশ্য খারাপ, তুই কোনোদিন আমাকে বিয়ে করবি না। কিন্তু আমি ওর কথা শুনিনি। যতবার ও আমাকে হেল্প করতে আসছে আমি ততবার ওকে কথা শোনাইছি আর তোকে বিশ্বাস করছি। আমার মাও তো তোকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। আজকে তুই আমাদের বিশ্বাসের প্রতিদান এটা দিলি। এই বাচ্চা তো তোর বাচ্চাটা তুই অস্বীকার করতেছিস। ও, তাহলে এই ব্যাপার। আমার তো মনে হচ্ছে এই বাচ্চাটা সৈকতের, আর সেটা তুই আমার ঘাড়ে গোছিয়ে দেওয়ার জন্য আমার সাথে এই সমস্ত নাটক করতেছিস, তাই না? চুপ, একটাও বাজে কথা বলবি না, একটাও না। আমি ভুল করছি তোকে বিশ্বাস করে, আমার আসলে তোকে বিশ্বাস করাটাই উচিত হয়নি। আজকে আমি সবকিছু বুঝতে পারতেছি, তোর মেন্টালিটি নোংরা, তুই নোংরা, তোর সবকিছু নোংরা। হ্যাঁ, আমি নোংরা, আমার মেন্টালিটি নোংরা। আর এই নোংরা মানুষের সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবি না। আজকের পর থেকে তোরা আমার সম্পর্ক এইখানেই শেষ, বুঝলি? হ্যাঁ, আজকের পর থেকে আমি তোর সাথে কোনো যোগাযোগ করব না, তুই আমার রুচিতেই নেই। তুই এটা চিন্তা করিস না যে এই বাচ্চাটা আমি নষ্ট করে ফেলবো। এই বাচ্চা আমি নষ্ট করব না, এই বাচ্চাটাকে আমি একাই লালন পালন করব। আমি ওর বাবা, আমি ওর মা, আমি ওর সব দায়িত্ব নেব। আর তোকে তো আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। মামা, বসো। আগিনা কিছু কইবা নাকি? আসলে মামা কইতেছিলাম কি, এইভাবে আর কতদিন আপনাকে বাড়িতে বসে বসে খামো? নিজের কাছেও তো খারাপ লাগে, একটু কাজ কাম করতে পারলে ভালো হইতো। বাগিনা, আমি জানি তোর এখানে ভালো লাগতেছে না,
কি করবো ক? আমার বুইন্ডায় তোরে বাড়ির থেকে বার করে দিছে, এই জন্যই তোরা আমার বাড়িতে নিয়ে আইছি। মামা, অপরাধ করলে শাস্তি দিলে খারাপ লাগে না, তখন নিজেরে বুঝতে হবে আমি অপরাধ করছি তাই আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমি তো কোনো অপরাধ করি নাই, শুধু শুধু আমার বাড়ি থেকে বাইর করে দিল। আর খারাপ লাগতেছে আমার খালুজানের জন্য। খালুজান আমার কত ভালোবাসা বিশ্বাস করে বাড়ির সব দায়িত্ব দিয়ে দিছিল, কিন্তু খালুজান যদি আমারে কোনোদিন প্রশ্ন করে আমি কি উত্তর দিব? আমি তার পরিবারের কোনো মানুষের একটু শান্তির কারণ হইতে পারলাম না, পরিশেষে অশান্তির কারণ হয়ে বাড়ি থেকে বাইর হয়ে গেল, আমার বাড়ি থেকে বাইর করে দিল। এখন আপনার যা কাজ কাম না করে শুধু শুধু পয়রা থাকলে নিজের কাছে নিজের অপরাধী মনে হইতেছে, তাই কই কি আমি চলে যাই। কি কমু বাগিনা, আমি বুঝতেছি না। আমার বুইন্ডা এরকমের, শুরুতেই কোনো কারো কথা শুনে না। আমার আব্বার সব সময় ওরে নিয়ে একটা যন্ত্রণার মধ্যে থাকতো। এক সময় আমার আব্বা কইতো যে তুই যেই রকমের ব্যবহার করস, তুই স্বামীর বাড়ি গিয়ে শান্তিতে থাকতে পারবি না, তুই মানুষের খালি জ্বালাবি। ঠিকই, এখনো কিন্তু মানুষ হয় নাই। এই যে বিয়ার পর ভাই সাহেব বিদেশে গেল গা, শুধু খালি ওর যন্ত্রণায়। আর ভাই তো ও বিদেশে গিয়ে বাঁচছে। এই যে দেখছস তো বাগনিটাই এখন জৈলা মরতাছে। বাগনিটাই যে রুমের করে ওইটার লগে লগে সায় দেয়। মামা, আপনি খারাপ কিছু করেন না। ওই পোলাটারে আমার কেমন যেন সুবিধার মনে হয় না। ওই পোলার লগে যদি বিয়া হয় তাহলে আপামনি কোনোদিন সুখী হইব না। মামা, আপনি অনুমতি দিলে আমি বাড়ি থেকে চলে যাব। বাগিনা, তুই এইখানেই থাকবি, তুই কোথাও যাবি না। আর একবারও যেন তোর মুখ দিয়ে শুনি না যে তুই এইখান থেকে চলে যাবি। মামা, আপনি বুঝতে পারতেছেন না, আমি তো বৈশাখ খাওয়া পোলা না, আমি তো কাজ করতে পছন্দ করি। কিন্তু এবার বৈশাখ খাইলে নিজের কাছে কেমন যেন একটু অস্বস্তি লাগতেছে। একটু কাজের মধ্যে থাকতে পারতাম, ভালো লাগতো। বাগিনা, এই যে তুই কইতাছস এই বাড়িতে চইলা যাবি, গিয়ে কি করবি? মানুষের বাড়িতে কাজ করবি? মানুষের বাড়িতে কাজ তো সহজে পাওয়া যায় না। আর যদিও পাস, তো মানুষের সাথে যে মিলামিশা যে কাজ করবি সেটাও পারতি না, কারণ মানুষ তো সব একরকমের না। এই যে দেখ, আমার ভাই সাহেব তোর আইনা থুইয়া গেছে এই বাড়িতে। আজকে কত দিন ধরে তুই এই বাড়িতে কাজ করতাছস, আমার বুইন্ডায় তোর বিদায় করে দিচ্ছে। যদিও মানুষের বাড়িতে গিয়ে কাজ করস, তুই একজন এতিম মানুষ, তোর কেটা কাজ দিব? আমি যে তোরে নিয়ে আইছি, তুই আমার বাড়িতে যদি গিয়ে থাকস, আমি তো তোর একবারও কমু না যে তুই চইলা যা। আর তুই যদি কাজ নাও করস, আমি তোর কমু না যে এইটা কর সেইটা কর। কিন্তু মানুষের বাড়িতে যখন যাবি, তোর কাজের উপরে খালি রাখবো, একটুও শান্তি দিত না। শোন, আমি এসে তোর মামা, তুই আমার এইখানে থাকবি, এতে তোর কোনো আপত্তি করার সুযোগ নেই, তুই আপত্তি করতে পারস না। এই দুনিয়ায় এতিমের কোনো দাম নেই। বাপ মা না থাকলে সন্তানের কোনো জায়গায় ঠাই হবে না। আমি এটা আড়ে আড়ে টের পাইতেছি। আজকে যদি আমার বাপ মা থাকতো, আমার বলার মতো কোনো মানুষ থাকতো, তাইলে খালাম্মা আমার সাথে এত খারাপ আচরণ করতে পারতো না। আজকে আমার যাওয়ার জায়গা নাই, কোন জায়গায় যে থাকবো সেইটাও জানি না। তাই আল্লাহর দুনিয়ায় কোনো না কোনো জায়গা তো আমার জন্য হয়ে যাইবো, তাই না? আপত্তি আছে বাবা, আমি এইভাবে কাজ না করে বসে থাকতে পারবো না। আমার কাজ দেন, তাইলে আমি থাকবো। আরে বাগিনা, তুই যে কইতেছ যে এইখানে তুই কাজ ছাড়া থাকতে পারবি না, তোর কাজ দিতে হইব। আমার একটা মাত্র পোলা বিদেশে থাকে, আমার দেখাশোনা কাম কাজ করার মতন তো কোনো লোক নাই। তুই যদি আমার সাথে থাকস, তাইলে আমার খুব ভালো লাগবে। আমার কাজগুলা তুই করতে পারবি, আমি তোরে বসায় বসায় রাখবো না, আমি তোর কিছু কাজ দিব, দেখাই দিব না কি করবি। তাইলে খুশি। আপনি আমার যে দায়িত্ব দিলেন, সব দায়িত্ব আমি পালন করব। ও বাগিনা, আমার ওই যে জমিতে কিছু গাছ আছে না, গাছগুলা বিক্রি করবো। আমি একটা ব্যাপারীরে কইছি আসার জন্য। তুই যদি পারস, একটু সময় কইরা ওই টাকার মধ্যে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চলে যাবো।
এই যে দেখতেছ না, এই সব গাছ বেশি আলাই দিব। এই যে এইখানে দেখছো তুমি, মোট এইখানে 41টা গাছ আছে। এই গাছগুলা তুমি সবগুলা গাছ একটা মোতা সহ উঠায় নিয়ে যাইবা। চাচা গাছগুলো তো ভালোই বড় হয়েছে, মোটা হয়েছে, মানে ভালো দাম পাইবে। আরে তোমার যা দাওনের তুমি দিও তো। টাকার চেয়ে বেশি দরকার হইলো এই জায়গাটা পরিষ্কার কইরা এইখানে আমি একটা বাড়ি করব। চাচা তাহলে আমি বিকালে লোক জনাই না গাছগুলো কাটা নিব। আচ্ছা ঠিক আছে। বাগানের সব গাছ যদি কাইটা ফেলানো হয় তাহলে আমার কি হবে? কে তোর আবার কি হইব? জাগো হইছে আমার, গাছ হইছে আমার, আমি বিক্রি করবো। এইখানে তোরা কি আসা যায়? না, এই জায়গায় একটা গাছও কাটা হইব না, আর এই জায়গায় কোনো বাড়ি ঘর কিচ্ছু হইব না। কে কে লিগে কাটাইব না? মুরব্বী, আপনি কিন্তু জানেন যে আমি কে, আর আমার আব্বার অনেক দিন ধরে এই জায়গাটা খুব পছন্দ ছিল, তাই ভাবতেছিলাম এই জায়গায় একটা প্লাস্টিক ফ্যাক্টরি করব। এই জায়গাটা পছন্দ হয়েছে, এই জায়গাটা আমার লাগবে। শোন, তোগো গেতা গোষ্ঠী সব আমি চিনি। তোরা কত খারাপ মানুষ সেটা আমার জানা আছে, কিন্তু আমার জায়গাতে আইসা তুই এইভাবে জোর গলায় কথা কইয়া গাছের জন্য বাধা দিবি, এইটা তো হইতে পারে না। মুরব্বী, যেহেতু বইলেই ফেলছেন যে আমরা কতটা খারাপ মানুষ, তো খারাপ কাজ করার আগেই এই জায়গাটা আপনি আমার কাছে হস্তান্তর করে দেন, এতে আপনারও সুবিধা হইব, আমারও ভালো। না, এটা মগের মূল্য পড়ছে নাকি? হ্যাঁ, যে যা খুশি তাই করবি? ও, তার মানে আপনি ভালোই ভালো এই জায়গাটা আমারে দিবেন না? না। দেখেন ওই দিন আমি অন্যায় করি নাই, তারপরে আপনি আমার শাস্তি দিচ্ছেন, আমি মাথা বাইতা নিচ্ছি। তবে আজকে আপনি যা করতেছেন তা অন্যায় করতেছেন, এটা তো আমি মাইনা নিব না। ওই, তুই কি মানবি? হ্যাঁ, তুই কি মানবি? সারা চামচিকা কথা কাট, তুই কথা বলার কে? দেখতেছিস না আমরা কথা বলতেছি? হ্যাঁ, তুই কথা বলতেছিস কেন? তুই আমার কান্দাস। মামা কি হইছে? ভাগিনা, এই যে জমিটা দেখতেছ, এই গাছগুলা সবগুলা গাছ হয়েছে আমার। আমি বিক্রি করার জন্য সাইফুল রাঁধছি। এখন ও আয়সা বলতেছে এই গাছ বিক্রি করা যাইব না, আমার গাছ বিক্রি করতে দিব না। ও নাকি এইখানে পলিথিনের ফ্যাক্টরি করবে। ক্ষমতার বড়াই সব জায়গায় দেখাইতে হয় না। এটা আপনার বাড়ি না, বা আপনার গার্লফ্রেন্ডের বাড়ি না যে আপনি যা খুশি তাই করবেন। শুনেন, সাফ সাফ আপনার একটা কথা কয়ে দিতেছি, এই জায়গায় যদি ক্ষমতা দেখাইতে চান তাহলে কিন্তু আমি ক্ষমতা দেখাইতে দেব না। ভালোই ভালোই জায়গাতে চলে যান, আর নাহলে খারাপ কিছু হইবে। এর আল্লাহ, আমি তো ভয় পেয়েছি। কি রে চাকরের বাচ্চা, তুই কি ভাবছিস তোর এই সমস্ত কথা শুনে আমি ভয় পাবো? না, তোর এই সমস্ত কথা শুনে আমি একটু ভয় পাই নাই। শোন, এইখানে কোনো গাছও বিক্রি করা হইব না, আর এই জায়গাও বিক্রি করা হইব না। আমি এখানে প্লাস্টিক ফ্যাক্টরি দিমু তো দিমু। ঠিক আছে, আমিও এই জায়গায় আছি, দেখি কার ক্ষমতা আছে এই গাছগুলো বিক্রিতে আটকায়। এই সাইফুল, সব গাছ কাইটা নিয়ে যাবা। কি চাকরের বাচ্চা, আজকে তোরে আমি খবরদার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। আমি এখন কারোর বাড়ির চাকর না। একটা চর দিলে দুইটা চর খায়া তারপর যাইতে হইব। বাইরন, আজকে বারের জন্য আমি যাইতেছি, কিন্তু তোরে আমি দেখি। শোনো সাইফুল, কাউরে ভয় পাওয়ার দরকার নাই। এই জমিও মামার, গাছগুলাও মামার। মামা যেহেতু বিক্রি করে দিতেছে, লোকজন নাই না, গাছগুলো কেটে নিয়ে যাও। চাচা তাহলে আমি বিকালে লোক জনাই না গাছগুলো কাটা নিব। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাগিনা, তুই সময় মতন এখানে আসছস, আর নাইলে ও যে খারাপ মানুষ, এখানে একটা কিছু হয়ে যায়। মামা, এইসব নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। এই সব কিছুর দায়িত্ব আমার দিচ্ছেন না, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সবকিছু সামলাই। ঠিক আছে, চল। কি রে, মা, না শুভ তো ফোন ধরতেছে না। হারামজাদি, তোরে বিশ্বাস করে আমি ভুল করছি। আমি আমার মান সম্মান নিয়ে এখন টানাটানি। এই, তোকে ওর সাথে আমি মিশতে বলছিলাম, তাই বলে বলি নাই শুয়ে পড়। হাত ধরছস ভালো কথা, ঘোরাঘুরি করছস ভালো কথা, এখন এখন আমি কি করব বলতে পারিস?
মা আমি শুভর কথা বিশ্বাস করে ভুল করছি মা। হ্যাঁ, এখন যদি শুভ আমাকে বিয়ে না করে তাহলে আমার কি হবে? আমি কি করব? আমি কিভাবে মুখ দেখাবো মা? লোকটা বিদেশ থাকে, হঠাৎ করে যদি এই কথাটা শোনে সে সহ্য করতে পারবে? সে বিদেশ থেকে টাকা পাঠায় আমরা যাতে ভালো থাকি, আর আমি কোনোদিন তোকে কোনো ব্যাপারে কিচ্ছু বলি নাই, সব সময় স্বাধীনতা দিছি, তার পরিণাম এই। মা তুমি তুমি বাবাকে এসব কথা বলো না। বাবা যদি এসব শুনতে পারে আমাকে একদম মেরেই ফেলবে। তার থেকে আমি একটা কাজ করি, আমি যেভাবে হোক শুভর সাথে দেখা করি, তারপর ওকে বলে আমাকে বিয়ে করার জন্য। জানাবো না মানে? এটা কি না জানানোর কথা? এক সময় তোর বাবা জানবেই। আমি কি উত্তর দিব? আমি এখন কি করব মা? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমার কারণে তোমার মান সম্মান, বাবার মান সম্মান, সবার মান সম্মান শেষ। আমি যে কাজ করছি আমি তো আর কারোর সামনে মুখ দেখাতে পারবো না মা, কারোর সামনে মুখ দেখাতে পারবো না। আমি আমি সুইসাইড করব, আমি মরে যাব, আমি মরে যাব। কি বললি? কি বললি? আত্মহত্যা করবি? একেই তো একটা ভুল করে বসে আছিস, আবার নতুন করে আত্মহত্যা করে তোর বাবার কাছে আমি কি জবাব দিব? তোর বাবা জিজ্ঞেস করবে না যে কেন আত্মহত্যা করলো? আমার মুখ থাকবে তখন? তখন আমার নিজেরও আত্মহত্যা করতে হবে। আমি যে এখন কি করব, কোনো ডিসিশন নিতে পারতেছি না। এই সময় আমার ভাইজানদের বড় দরকার ছিল, কি যে করি। বোন, ভাইজান আপনি আসছেন, ভালোই হয়েছে আপনি আসছেন। সর্বনাশ হয়ে গেছে ভাইজান। ভাইজান আপনি আসছেন, ভালোই হয়েছে ভাইজান। আপনার কাছে তো আমার যাওয়ার মুখ নাই ভাইজান, সর্বনাশ হয়ে গেছে ভাইজান। সর্বনাশ যে কইব এটা আমি আগেই জানতাম। আমি তোরে বারবারই কইতাম যে ওরা মানুষ বালা না, অগ জাত গোষ্ঠী সবাই খারাপ, কিন্তু আমার কথা তো বিশ্বাস করত নাই। আমারে কি কইছিলি যে আমার মাইয়া আমি বিয়া দিব, তোমার এটা নাক গলাইতে হইব না, তোমারে যখন দাওয়াত দেই তখন এসে খাইয়া যাইও। আসছি তো দাওয়াত খাইতেই আসছি। ভাইজান আমি এখন কি করব? আপনাদের জামাই যদি জানে আমারে তো মাইরেই ফেলাইব। আমারে আমার একটু সাহায্য করেন ভাইজান। ভাই সাহেব যদি মারে তো অসুবিধা নেই, তো মরবি, কারণ মায়ের খাওয়ার মতন কাজ করছ, এখন মায়ের খাবি না। ভাইজান আমি তো আপনার বোন, আমারে মাফ করে দেন। ভাগ্নিটার দিকে দেখেন, ওর জন্য হইলো আমারে মাফ করেন, ওরে মাফ করেন, মাফ করে দিয়া এখন এই একটা রাস্তা দেখান। আমি কি রাস্তা বার করবো? ও যাই না শুই না যেই কাজ করছে, এখন তো কোনো ছেলেও খুঁজে পাওয়া যাইব না। খালাম্মা দেখছেন, আমার কথাই সত্যি হইল। গরিবের কথা বাসি হইলে ফলে। আমি বারবার কইছিলাম ওই পোলাটার সাথে রুমের মধ্যে একসাথে বসতে দিয়েন না, কথা কইতে দিয়েন না, এর জন্য আমারে বাড়ি থেকে বাইর করে দিলেন। কিন্তু আজকে ফলস্বরূপ কি হইল? এই বাড়ির মান সম্মান সবকিছু ধুলায় মিশা গেল। জনগণ যদি জানতে পারে, এলাকার লোকজন যদি জানতে পারে, তাহলে কি হইব? খালুর মান সম্মান কই যাইব? আমি শুধু এইটা চিন্তা করতেছি। বাগিনা, আমি তোর অনুরোধ করি, তুই ছোটবেলার থেকে এই বাড়িতে রইছস, বাইসাবে তোর এই বাড়িতে রাইখা গেছে, এই বাড়ির মান সম্মান ইজ্জত সব কিছু রক্ষা করার দায়িত্ব তোর কাছে ছিল। আজকে যেই ঘটনাটা ঘটছে, এটা যদি আশেপাশে প্রতিবেশী গ্রামবাসীরা যদি জানে, তবে আমাদের মান সম্মান কিছুই থাকবো না। বাগিনা, তুই ওর বিয়া কর, মান সম্মানটা রক্ষা কর। আমি তোর মামা হইয়া তোর কাছে অনুরোধ করতেছি, তুই আমার কথাটা রাখ। মামা আপনি এসব কি কইতেছেন? আমি আপামনিকে কেমনে বিয়া করবো? না না, এইটা হইতে পারে না। আর তাছাড়া আমি কোনোদিন এই চোখে আপামনিরে দেখি নাই, আমি বিয়া করতে পারবো না। বাগিনা, আমি কইতাছি আমি তোর মামা হয়ে অনুরোধ করতেছি, আমাকে মান সম্মান ইজ্জতটা তুই রক্ষা কর। আমার বাগনি যা করছে ভুল করছে, তুই ওর দায়িত্ব রাখি। বাবা আমি জানি আমি তোর সাথে অনেক অন্যায় করছি, এই বিপদের সময় আমার দিকে একটু মুখ তুলে দেখবি না? হয়তো তোর খালু এই বাড়ির সব কিছু দায়িত্ব দিছিল, আমাদের ইজ্জতের ব্যাপার এখন।
তুই একটু দেখবি না বাবা, আমার মেয়েটারে বিয়ে করে আমাদের এই বিপদ থেকে উদ্ধার কর। তোর খালু জান যদি জানে, সে তো ওইখানেই জান দিয়ে দিব। তুই কি এটা চাস? আচ্ছা ঠিক আছে, আমি আপামনির বিয়ে করতে রাজি আছি। বোন তুই কোনো চিন্তা করিস না, ওকে ওই আজকে এইব, আমি কাজে ডাকতে আসছি। এই যা ঘরে গিয়ে আর দিও। যা।